বিবিএ অনার্স তৃতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ভূঁইয়া। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। তোমরা জানো যে আমরা বৈশ্বিক মহামারী কোভিড-19 কারণে এক ক্রান্তিকাল অতিক্রম করছি। তারপরও আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে হবে, স্বাভাবিক কাজকর্ম করতে হবে। সেজন্য আবার তোমাদের সামনে হাজির হয়েছি একটি একাডেমিক ডিসকাশন নিয়ে। তোমরা সবাই অবগত আছো যে গত ক্লাসে আমরা প্রসেস কস্টিংয়ের প্রোডাকশন কস্ট রিপোর্টের উপরে একটি প্রবলেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। ওই প্রবলেমটিতে দুটো প্রসেস ছিল, প্রসেস এ এবং প্রসেস বি। আমরা গত ক্লাসে প্রসেস এ এর ফিফু মেথডে প্রোডাকশন কস্ট রিপোর্ট কিভাবে প্রস্তুত করা হয় আমরা দেখেছি। আমরা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে প্রসেস বি কে সলভ করে দেওয়া হবে। আজকে আমরা প্রসেস বি এর উপরে একটি প্রোডাকশন কস্ট রিপোর্ট প্রস্তুত করা দেখব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি খেয়াল করবে এবং যা কিছু নোট করার নোট করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবে। Let us go to next slide. Some key points about process B. নিশ্চয়ই তোমাদের কাছে গত ক্লাসের যে প্রবলেমটি দিয়েছিলাম সেটি নিশ্চয়ই তোমাদের কাছে আছে। সেটাতে দুটো প্রসেস ছিল, প্রসেস এ, প্রসেস বি। আজকে প্রসেস বি নিয়ে কথা বলবো। প্রসেস বি সম্পর্কে কিছু তথ্যাদি আমরা আগে জেনে নেই, প্রবলেমে কি কি ইনফরমেশন আমাদেরকে সাপ্লাই করেছে। নাম্বার 1, you have to apply weighted average method for preparation of production cost report for process B. অর্থাৎ প্রসেস বি এর প্রোডাকশন কস্ট রিপোর্ট প্রস্তুত করার জন্য আমাদেরকে ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে দুটো মেথডে করা যায়, একটা হচ্ছে ফিফু মেথড আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তা আমরা প্রসেস বি কে করব ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথড মিনস প্রিভিয়াস পিরিয়ড কস্ট অ্যান্ড কারেন্ট কস্ট ইজ টু বি কম্বাইন্ড দেন ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইউনিটস, which are calculated by adding previous units and current produced units. অর্থাৎ ওয়েটেড অ্যাভারেজ মেথড হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বিগত সময়ের ব্যয় এবং বর্তমান সময়ের ব্যয় একত্র করা হয় এবং বিগত সময়ের উৎপাদিত একক এবং বর্তমান সময়ের উৎপাদিত একক কম্বাইন করে তারপরে ডিভাইড করে আমরা কস্ট পার ইউনিট নির্ণয় করে থাকি। এটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথডের বৈশিষ্ট্য। তারপরে আমরা উপস্থাপনার ক্ষেত্রেও স্টেটমেন্টগুলো উপস্থাপনার ক্ষেত্রেও ফিফু মেথড এবং ওয়েটেড অ্যাভারেজের মেথডের মধ্যে কিছু পার্থক্য আমরা পরিলক্ষিত হবে, সেটা আমরা খেয়াল করলে দেখতে পাবো। তাহলে আমাদের প্রসেস বি কে করতে হবে ওয়েটেড অ্যাভারেজ মেথডে। আর ওয়েটেড অ্যাভারেজ মেথডের মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রিভিয়াস কস্ট এবং কারেন্ট কস্ট একত্র করে, প্রিভিয়াস প্রোডাকশন ইউনিট এবং কারেন্ট প্রোডাকশন ইউনিট একত্র করে তারপরে কস্টকে একক দ্বারা ভাগ করলে আমরা কস্ট পার ইউনিট পাবো। আর আমাদের প্রসেস কস্টিং এর মুখ্য উদ্দেশ্যই হচ্ছে কস্ট পার ইউনিট নির্ণয় করা। যদিও আমরা এখানে প্রোডাকশন কস্ট রিপোর্টে তিনটি স্টেটমেন্ট বানাবো, তিনটি স্টেটমেন্টের সমষ্টি হচ্ছে প্রোডাকশন কস্ট রিপোর্ট। নাম্বার 1, আবার স্মরণ করিয়ে দিচ্ছি স্টেটমেন্টের কথা, সামারাইজ ফিজিক্যাল ইউনিটস অ্যান্ড কম্পিউট ইকুইভ্যালেন্ট ইউনিটস। নাম্বার 2, সামারাইজ টোটাল কস্ট অ্যান্ড কম্পিউট কস্ট পার ইউনিট। নাম্বার 3, কম্পিউট ওয়ার্কস অফ কস্ট অফ ওয়ার্কস কমপ্লিটেড অ্যান্ড ইন প্রসেস। এই তিনটি স্টেটমেন্টের সমষ্টি হচ্ছে প্রোডাকশন কস্ট রিপোর্ট। এবার 2 নম্বর পয়েন্টে যাই আমরা, এলিমেন্টস অফ কস্ট প্রসেস বি। প্রসেস বিতে ব্যয়ের উপাদান কি কি? নাম্বার 1, ট্রান্সফারিং কস্ট। নাম্বার 2, ম্যাটেরিয়াল কস্ট। অ্যান্ড নাম্বার 3, কনভার্সন কস্ট, বা আমরা লেবার এন্ড ওভারহেড একসাথে বলতে পারি। তাহলে তিনটি ব্যয়ের উপাদান আছে প্রসেস বিতে। প্রসেস এতে কিন্তু দুটো উপাদান ছিল, ম্যাটেরিয়াল এবং লেবার এন্ড ওভারহেড। কিন্তু প্রসেস বি যেহেতু সাবসিকুয়েন্ট প্রসেস সেহেতু এখানে ব্যয়ের উপাদান তিনটি, ট্রান্সফারিং কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, কনভার্সন কস্ট বা লেবার এন্ড ওভারহেড কস্ট। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি আমি পরবর্তী স্লাইডে, বাট ইন বিগিনিং ইনভেন্টরি there are only 2 elements included.
আমরা কি বলতে চাচ্ছি এখানে যে বিগিনিং ইনভেন্টরি, যদিও প্রসেস বিতে ব্যয়ের উপাদান 3টি, কিন্তু বিগিনিং ইনভেন্টরিতে শুধু 2টো ব্যয়ের উপাদান আছে, ট্রান্সফারড ইন কস্ট, লেবার এন্ড ওভারহেড। Here not included material cost, because material cost is incurred in this process at the end. So in previous period material cost is not incurred, though opening inventory is only 75% completed in previous period. ব্যয়ের উপাদান 3টি, কিন্তু বিগিনিং ইনভেন্টরিতে ব্যয় আসলে হয়েছে 2টি, একটা হচ্ছে ট্রান্সফার ইন কস্ট, লেবার ম্যাটেরিয়াল কস্ট হয়নি। কেন হয়নি? কারণ বিগিনিং ইনভেন্টরিগুলো 75% কমপ্লিট করা ছিল গত পিরিয়ডে, কিন্তু প্রসেস বিতে ম্যাটেরিয়াল ইন্ট্রোডিউস করা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস। যেহেতু প্রসেস কাজ শেষ মুহূর্তে ম্যাটেরিয়াল দেওয়া হয়, আর যেহেতু বিগিনিং ইনভেন্টরিগুলো 75% কমপ্লিটেড ছিল, সুতরাং বিগিনিং ইনভেন্টরির মধ্যে কোনো ম্যাটেরিয়াল কস্ট অন্তর্ভুক্ত হয় নাই। সেই জন্য বিগিনিং ইনভেন্টরিতে 2টোই কস্ট আছে, একটা হচ্ছে ট্রান্সফার ইন কস্ট আর একটা হচ্ছে কনভার্সন কস্ট। এই জন্য আমাদেরকে বিগিনিং ইনভেন্টরি কস্টের ভিতরে অঙ্কের মধ্যে ব্র্যাকেটে বলে দিয়েছিল যে এতটুকু হচ্ছে ট্রান্সফার ইন কস্ট, তাহলে বাকিটা হচ্ছে কনভার্সন কস্ট। এবার পয়েন্ট 3 তে আমরা আসি। পয়েন্ট 3, ইন দিস প্রসেস দি ম্যাটেরিয়ালস অ্যাডেড এট দ্য এন্ড অফ প্রসেস, যে কথাটা একটু আগে বলছিলাম, দ্যাট মিনস আনটিল ওয়ার্ক ইজ নট কমপ্লিটেড দেয়ার ইজ নো স্কোপ ফর অ্যাডিং ম্যাটেরিয়াল। যেহেতু ম্যাটেরিয়ালটা লাগে প্রসেসের শেষে, সেহেতু কাজ শেষ না হওয়া পর্যন্ত, কমপ্লিটেড না হলে ম্যাটেরিয়াল লাগার কোনো সুযোগ নেই, ম্যাটেরিয়াল অ্যাড হওয়ার কোনো সুযোগ নেই। নাম্বার 4, units are inspected in this process at 50% stage. very very important point, যে ইউনিটসগুলো যে নষ্ট হয়ে যায়, স্পয়েলেজ যখন হয়, স্পয়েলেজের একটা স্টেজ থাকে, প্রসেস বিতে স্পয়েলেজ হওয়ার স্টেজ হচ্ছে 50% স্টেজ। তাহলে 50% স্টেজে যেহেতু স্পয়েলেজ ইন্সপেক্টেড হয়, আমাদের এই প্রসেস বিতে এন্ডিং ইনভেন্টরি ইজ 70% কমপ্লিটেড, বলছে এন্ডিং ইনভেন্টরি 70% কমপ্লিটেড। তাহলে আমাদের একটি বিষয় আছে, সেটা হচ্ছে নর্মাল স্পয়েলেজ কস্টকে আমাদের গুড ইউনিটে ভাগ করে দিতে হয়। তাহলে গুড ইউনিট 2টো উপাদান হতে পারে, একটা হচ্ছে কমপ্লিটেড ইউনিটগুলো অবশ্যই গুড ইউনিট, আর যেগুলো এন্ডিং ইনভেন্টরি থাকে সেগুলো গুড ইউনিট হতে পারে, তবে শর্তের উপর নির্ভরশীল। তা আমরা এখানে প্রসেস বিতে দেখছি যে ইউনিটস স্পয়েলেজ ইন্সপেক্টেড হয় 50% স্টেজে, কিন্তু আমাদের এন্ডিং ইনভেন্টরিগুলো 70% কমপ্লিটেড। তাহলে আমরা বলতে পারি যে ইন্সপেকশন পয়েন্ট এন্ডিং ইনভেন্টরির কাজটা ইন্সপেকশন পয়েন্টকে ক্রস করেছে, অতএব এন্ডিং ইনভেন্টরি অবশ্যই গুড ইউনিট আমাদেরকে বলতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে নর্মাল স্পয়েলেজ কস্টকে ট্রান্সফার্ড ইউনিট অর্থাৎ কমপ্লিটেড ট্রান্সফার্ড ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি ইউনিটের মধ্যে আনুপাতিক হারে ভাগ করে দিতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলেছি সো ম্যাটেরিয়াল কস্ট ইজ নট ইনকার্ড ফর নর্মাল লস, অ্যাবনর্মাল লস, এন্ডিং ইনভেন্টরি। এবং আরেকটি বিষয়, যেহেতু 50% স্টেজে ইন্সপেকশন হয় আর ম্যাটেরিয়াল শেষে লাগে, তাহলে নর্মাল লস, অ্যাবনর্মাল লস এবং এন্ডিং ইনভেন্টরির জন্য কোনো ম্যাটেরিয়াল কস্ট হিসাবে আসবে না, কারণ ম্যাটেরিয়াল কস্ট লাগেনি। নেক্সট স্লাইড। আমাদের প্রোডাকশন কস্ট রিপোর্ট শুরু। আমরা প্রথমে কোম্পানির নাম লিখবো, আমাদের প্রবলেমে কোম্পানির কোনো নাম নাই, সেজন্য আমরা লিখব প্রসেস এ প্রোডাকশন কস্ট রিপোর্ট আন্ডার ওয়েটেড এভারেজ মেথড। প্রথম স্টেটমেন্টের নাম সামারাইজ ফিজিক্যাল ইউনিটস অ্যান্ড কম্পিউট ইকুইভ্যালেন্ট ইউনিট। ইকুইভ্যালেন্ট শব্দটা পুরোটা আমি লিখিনি, কারণ আমার লাইনে জায়গা হচ্ছে না। তা আমরা একটু খেয়াল করি, আমাদের নিচে আমরা ফরম্যাট সাজাইছি। প্রথম ফরম্যাট ফ্লো অফ প্রোডাকশন, ফিজিক্যাল ইউনিটস, ইকুইভ্যালেন্ট ইউনিটস। ইকুইভ্যালেন্ট ইউনিটসকে 3টি ভাগে ভাগ করেছি, ট্রান্সফার ইন কস্ট, ম্যাটেরিয়ালস, লেবার এন্ড ওভারহেড। যেহেতু প্রসেস বিতে ব্যয়ের উপাদান 3টা, কলামও হবে 3টা, ইকুইভ্যালেন্ট ইউনিটসের কলাম। এবার নিচে আসি। প্রথমে আমরা বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ছিল 2500 ইউনিট, ট্রান্সফার্ড ইন অর্থাৎ প্রসেস এ থেকে বি এ ট্রান্সফার হয়ে আসছে 9000 ইউনিটস, যোগ করলে 11500 ইউনিট। এটার সামনে আমরা লিখেছি টু অ্যাকাউন্ট ফর, এই 11500 ইউনিটের হিসাব দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্লো অফ প্রোডাকশনের ইনফ্লো। এবার আউটফ্লো আমরা নিচে দেখাবো কিভাবে এগুলো বের হয়ে গেছে। কমপ্লিটেড এন্ড ট্রান্সফার্ড আউট 9520। একটু খেয়াল করলে দেখবো, আমরা প্রসেস এতে যখন করছিলাম তখন কমপ্লিট এন্ড ট্রান্সফার্ড আউট দিয়ে সামনে কোলন দিয়েছিলাম, তারপরে বিগিনিং কত স্টার্টিং কত 2টা ভাগে ভাগ করে দিয়েছিলাম, কারণ সেটি ছিল ফিফো মেথড। কিন্তু আমরা এখন প্রসেস বি করছি ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথডে কমপ্লিট এন্ড ট্রান্সফার্ড আউটকে ভাগ করে দেখাতে হয় না, একবারে দেখাতে হয়। তো কমপ্লিট এন্ড ট্রান্সফার্ড আউট কত ইউনিট? 9520, 9520 ইউনিট।
নর্মাল স্পয়েলেজ আছে 60 ইউনিট, অ্যাবনর্মাল স্পয়েলেজ আছে 20 ইউনিট, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি আছে 1900 ইউনিট। তাহলে যোগ করলে আউটপুটগুলো যদি আমরা যোগ করি তাইলে পাওয়া যায় 11500 ইউনিট অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ আমরা ইনপুট দিছিলাম 11500, আউটপুটও হিসাব মিলিয়ে দিলাম আমরা 11500 বা 11500। এটা গেল ফ্লো অফ প্রোডাকশন। এবার ডান পাশে আমরা দেখব কিভাবে ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় করতে হয়, আউটফ্লো গুলোর ইকুইভ্যালেন্ট ইউনিট নির্ণয় হবে। তো কমপ্লিটেড এন্ড ট্রান্সফার আউট যেগুলো, এগুলো নিয়ে কথা নাই, এগুলি সব 100% কমপ্লিট। এই জন্য ট্রান্সফার ইন কস্ট 9520, ম্যাটেরিয়াল কস্ট 9520, লেবার এন্ড ওভারহেডও 9520, অল আর 100% কমপ্লিট। এবার আসি নর্মাল স্পয়েলেজ ইউনিট 60 ইউনিট। তো নর্মাল স্পয়েলেজ আমরা জানি যে ইন্সপেকশন হয় 50% স্টেজে, কিন্তু ট্রান্সফার ইন কস্ট প্রসেস এ থেকে ইউনিটগুলি প্রসেস বিতে আসছে, বিতে আসার সময়ই যে কস্ট নিয়ে আসে সেটাকে আমরা ট্রান্সফার ইন কস্ট বলি। তাহলে যে ইউনিটগুলো এ থেকে বি এ ট্রান্সফারে আসছে সেগুলোর ট্রান্সফার ইন কস্ট কখনো আংশিক লাগার সুযোগ নাই, অবশ্যই 100% লাগবে। সেই জন্য নর্মাল স্পয়েলেজ 60 ইউনিট, ইকুইভ্যালেন্ট ইউনিট ও ট্রান্সফার ইন কস্টের জন্য 60 ইউনিট। আর নর্মাল স্পয়েলেজের জন্য কোনো ম্যাটেরিয়াল কস্ট লাগেনি, কারণ ম্যাটেরিয়াল কস্ট লাগে শেষে, কিন্তু ইন্সপেকশন হয় 50% স্টেজে, অতএব ম্যাটেরিয়াল কস্ট নাই। আর লেবার এন্ড ওভারহেড কস্ট যেহেতু 50% স্টেজে ইন্সপেকশন হয়, তাহলে লেবার এন্ড ওভারহেড বা কনভার্সন কস্ট 50% এ লাগবে, তার বেশি লাগার সুযোগ নাই। তাহলে 60 ইউনিটের 50% 30 ইউনিটের সমান। আমরা খেয়াল করি, লক্ষ্য করি মনোযোগ দিয়ে যে এগুলি কীভাবে ইকুইভ্যালেন্ট ইউনিট হচ্ছে। ট্রান্সফার ইন কস্টের জন্য 100% 60 ইউনিট, 60 ইউনিটই হচ্ছে। ম্যাটেরিয়ালের জন্য কোনো ইকুইভ্যালেন্ট ইউনিট নেই। লেবার এন্ড ওভারহেড বা কনভার্সন কস্টের জন্য হচ্ছে 50%, অর্থাৎ 60 ইউনিটের 50% 30 ইউনিটের সমান। তাহলে গেল নর্মাল স্পয়েলেজ। এবার আসি অ্যাবনর্মাল স্পয়েলেজ। অ্যাবনর্মাল স্পয়েলেজ 20 ইউনিট, ট্রান্সফার ইন কস্ট অবশ্যই নর্মাল স্পয়েলেজের মতো 100%, এটা ম্যাটেরিয়াল কস্ট লাগে নাই, নর্মাল স্পয়েলেজের মতো সেম। লেবার এন্ড ওভারহেড 50% লাগবে, তাহলে 10 ইউনিট, 20 ইউনিটের 50% হচ্ছে 10 ইউনিটস। এবার আসি এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 1900 ইউনিট। 1000 যেহেতু এই ইউনিটগুলো এ থেকে বিতে ট্রান্সফারে আসতে, তাহলে ট্রান্সফার ইন কস্ট 100%, এতে কোনো সন্দেহ, ট্রান্সফার ইন কস্ট 100%, কোনো সন্দেহ নেই। এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরিগুলো 75% কমপ্লিট, যেহেতু 75% কমপ্লিট আর ম্যাটেরিয়াল লাগে অ্যাট দ্য এন্ড, তাহলে এই এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরির জন্য কোনো ম্যাটেরিয়াল কস্ট লাগে নাই, অতএব ম্যাটেরিয়াল কস্টের গড়ে ইউনিটের হিসাব আসবে না। তারপরে হচ্ছে লেবার এন্ড ওভারহেড কস্ট, যেহেতু এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি 75% কমপ্লিট, তাহলে কনভার্সন কস্ট বা লেবার এন্ড ওভারহেড কস্ট লাগবে 75%। 1900 এর 75% ইজ ইকুয়াল টু 1330 ইউনিটস। এবার যদি আমরা কলাম যোগ করি তাহলে লেবার এন্ড ওভারহেড পাওয়া যায় 10890, ম্যাটেরিয়ালের ইকুইভ্যালেন্ট ইউনিট 9500, ট্রান্সফার ইন কস্টের ইকুইভ্যালেন্ট ইউনিট 11500, আর টোটাল 11500 টোটাল ইনপুটের সমান, সেটা আমরা আগেই বের করেছিলাম অ্যাকাউন্টেড ফর। তাহলে আমাদের প্রথম স্টেটমেন্টটি প্রোডাকশন কস্ট রিপোর্টের ফার্স্ট স্টেটমেন্ট, সামারাইজ ফিজিক্যাল ইউনিটস, কমপ্লিট ইকুইভ্যালেন্ট ইউনিটস আমরা দেখে ফেললাম, ফ্লো অফ প্রোডাকশন আমরা দেখিয়ে দিয়েছি এবং ইকুইভ্যালেন্ট ইউনিট বের করে ফেলেছি। তাহলে আমরা এবার নেক্সট স্টেটমেন্টে যাব। নেক্সট স্টেটমেন্ট আমাদের জানা আছে, নেক্সট স্টেটমেন্টের নাম কি, যাই আমরা। সামারাইজ টোটাল কস্ট অ্যান্ড কম্পিউট কস্ট পার ইউনিট। আমরা কলাম করেছি কস্ট, টোটাল, ডিটেলস। ডিটেলসকে আবার 3 ভাগে ভাগ করেছি, যেহেতু ব্যয়ের উপাদান 3টা, ট্রান্সফার ইন কস্ট, ম্যাটেরিয়াল, লেবার এন্ড ওভারহেড। তাহলে এবার আমরা আসি, আমরা এখানে টোটাল কস্ট দেখাবো, সামারাইজ টোটাল কস্ট না টোটাল কস্টের কত এটা আমরা দেখাবো, আবার কস্ট পার ইউনিটও বের করে দেখাবো। তাহলে কস্ট কি, কস্ট আমাদের উপাদান হলো দুইটা, একটা হচ্ছে কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, গত সময় যেটুকু কাজ হয়েছে তার ব্যয়টা 23,560, 23,560 এটা ভাগ করে দেওয়া ছিল। আমরা যখন প্রসেস এ করেছিলাম তখন বিগিনিং ইনভেন্টরির ব্যয়কে কলামে ভাগ করে দেখাইনি, প্রয়োজন পড়েনি, কিন্তু যেহেতু আমরা এখন ওয়েটেড এভারেজ মেথড করব, তাহলে বিগিনিং ইউনিটের ব্যয়কে অবশ্যই যার যার কলামে ভাগ করে দেখাতে হবে। সেই জন্য আমরা 23,560, ট্রান্সফার ইন কস্ট ছিল 16,580, এটি অঙ্কে ইন্ডিকেশন করা ছিল। ম্যাটেরিয়াল কস্ট আমরা অভিজ্ঞতা দ্বারা বুঝি যে এখানের মধ্যে কোনো ম্যাটেরিয়াল কস্ট নাই, বাকি পুরাটাই হচ্ছে 6,980 লেবার এন্ড ওভারহেড। তাহলে এই মিলে হচ্ছে 23,560, কারণ বিগিনিং ইনভেন্টরিতে ম্যাটেরিয়াল কস্ট হয়নি প্রিভিয়াস পিরিয়ডে, কারণ ম্যাটেরিয়াল লাগে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস। তারপরের ব্যয় হচ্ছে কারেন্ট কস্ট ইনকার। কারেন্ট কস্ট ইনকার 1,14,685। কিভাবে, ট্রান্সফার ইন কস্ট দেওয়া আছে আমাদের অঙ্কে 62,950, ম্যাটেরিয়াল কস্ট দেওয়া আছে 19,050, লেবার এন্ড ওভারহেড কস্ট অঙ্কে দেওয়া আছে 32,685। এই তিনটা যোগ করলে টোটাল হচ্ছে
14,685। তাহলে এই দুটো কস্ট যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল কস্ট 1,38,245। আমরা এটাকে লাল কালি দিয়ে লিখেছি টোটাল কস্ট টু অ্যাকাউন্ট ফর। এই টোটাল কস্টের হিসাব দিতে হবে। আর এই কলামগুলো আমরা যোগ করে নামাবো, এই কলামগুলো যোগ করে নামাবো, কলামগুলো যোগ করে নামাবো, কারণ এই প্রত্যেক কলামের ব্যয়কে আমরা যদি ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কস্ট পার ইউনিট। নিচে আমরা দেখাইছি ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট ইউনিটস। তো ইকুইভ্যালেন্ট ইউনিটস প্রথম স্টেটমেন্টে আমরা বের করে রেখেছি। ট্রান্সফারিং কস্টের ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 11,500, তো ডিভাইডেড বাই 11,500। ম্যাটেরিয়াল কস্টের ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 9,520, ডিভাইডেড বাই 9,520। লেবার এন্ড ওভারহেড এর ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 10,890 ডিভাইডেড বাই 10,890। তাহলে আমরা পেয়ে গেছি কস্ট পার ইউনিট। ট্রান্সফারিং কস্টের কস্ট পার ইউনিট 6.91565। ম্যাটেরিয়াল কস্টের কস্ট পার ইউনিট 2.00105। লেবার এন্ড ওভারহেড কস্টের কস্ট পার ইউনিট 3.64233। এই তিনটি যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই টোটাল কস্ট পার ইউনিট 12.55903। তাহলে আমরা এই সেকেন্ড স্টেটমেন্টে টোটাল কস্ট আমরা দেখাইলাম এবং ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করে আর প্রত্যেক উপাদানের কস্ট পার ইউনিট পাইলাম এবং টোটাল কস্ট পার ইউনিট পাইলাম। আমরা এখানে লক্ষ্য করেছি যে আসলে আমরা প্রিভিয়াস পিরিয়ড কস্ট কলামে কলামে নিয়ে আসছি, কারেন্ট পিরিয়ড কস্ট যোগ করছি। তাহলে আমরা বলেছিলাম যে ওয়েটেড এভারেজ মেথড হচ্ছে প্রিভিয়াস পিরিয়ড কস্ট কারেন্ট পিরিয়ড কস্ট যোগ করে তারা ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ করতে হবে। তাই আমরা তাই করেছি। কিন্তু আমরা প্রসেস এ যখন করেছিলাম গত ক্লাসে সেখানে কিন্তু প্রিভিয়াস পিরিয়ড কস্ট কলামে আনি নাই, একত্র করি নাই, শুধু কারেন্ট পিরিয়ড কস্টকে ভাগ করেছিলাম, সেটা ছিল ফিফো। আর যেহেতু আমরা ওয়েটেড এভারেজ মেথড করছি দুই পিরিয়ডের কস্ট যোগ করে আমরা তারপরে ইকুইভ্যালেন্ট ইউনিট দিয়ে ভাগ করি। তাহলে আমাদের সেকেন্ড স্টেটমেন্টও হয়ে গেল। এবার আমরা যেতে চাই থার্ড স্টেটমেন্ট। কম্পিউট কস্ট অফ ওয়ার্কস কমপ্লিটেড অ্যান্ড ইন প্রসেস। আগের মতোই সক, কস্টস, টোটাল, ডিটেলস। ডিটেলসকে তিনটা ভাগে ভাগ করছি, ট্রান্সফারিং কস্ট, ম্যাটেরিয়ালস, লেবার এন্ড ওভারহেড। প্রথমেই আমরা নর্মাল স্পয়েলেজের ব্যয় বের করে নিব। এখন প্রশ্ন হচ্ছে প্রথমেই কেন নর্মাল স্পয়েলেজ ব্যয় নিয়ে আসবো? তার কারণ হচ্ছে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে প্রসেস বি এর যে নর্মাল স্পয়েলেজ কস্ট আছে সেই নর্মাল স্পয়েলেজ কস্টকে গুড ইউনিটে ভাগ করে দিতে হবে। তো গুড ইউনিট এখানে দুটো উপাদান, একটা হচ্ছে যে ইউনিটগুলো কমপ্লিট হয়েছে সেগুলো গুড ইউনিট, যে ইউনিটগুলো কমপ্লিট হয় নাই অর্থাৎ এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস সেটাও গুড ইউনিট। তাহলে দুটো উপাদানের মধ্যে ব্যয়টা ভাগ করে দিতে হবে। সেই জন্য এটা প্রথমেই বের করে নিতে হবে, নর্মাল স্পয়েলেজ কস্ট বের করে এটাকে ক্লোজ করে দিব, তারপরে আমরা বাকি উপাদানগুলো একটা একটা করে ইভ্যালুয়েশন করব। তাহলে প্রথমেই আমরা নিয়ে আসছি নর্মাল স্পয়েলেজ, এটা ছিল 60 ইউনিটস। এটার ভিতরে কি কি ব্যয় লাগছে? ট্রান্সফারিং কস্ট, নর্মাল স্পয়েলেজের আমাদের ট্রান্সফারিং কস্টের ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 60 আর কস্ট পার ইউনিট ছিল 6.9156। তো এটাকে গুণ করলে 60 কে 6.9156 দিয়ে গুণলে হয় 415 টাকা, অর্থাৎ 415 টাকা ট্রান্সফারিং কস্ট। আর এটার মধ্যে কোনো ম্যাটেরিয়াল কস্ট লাগে নাই, আর লাগছে লেবার এন্ড ওভারহেড কত? লেবার এন্ড ওভারহেড কত? 30 ইউনিটের সমান। ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 30 ইউনিট। কস্ট পার ইউনিট হচ্ছে 3.644233। এটাকে গুণ করলে আসে 109, অর্থাৎ 109 টাকা। তাহলে নর্মাল স্পয়েলেজের 60 ইউনিটের ব্যয় ট্রান্সফারিং কস্ট 115 টাকা, লেবার এন্ড ওভারহেড 109 টাকা। তাহলে কস্ট অফ নর্মাল স্পয়েলেজ পাওয়া গেল 524 টাকা। এই 524 টাকা হচ্ছে নর্মাল স্পয়েলেজ কস্ট। এখানে আসলে এটা ক্লোজ করে দিব দুইটা, আমি এখানে দুটো রেখা ক্লোজের লাইন দুটো আঁকতে পারিনি, সমস্যা তোমরা বুঝে নিবে যে এখানে দুইটান 524-এর নিচে দুইটান দিয়ে ক্লোজ করে দিব। এবার পরবর্তী উপাদান অ্যাবনর্মাল স্পয়েলেজ। যেহেতু নর্মাল স্পয়েলেজ বাই নির্ণয় করেছে এবার অ্যাবনর্মাল স্পয়েলেজকে ধরি। অ্যাবনর্মাল স্পয়েলেজ একই রকম, এখানেও ট্রান্সফারিং কস্ট এন্ড লেবার এন্ড ওভারহেড কস্ট, ম্যাটেরিয়াল কস্ট হয় না। তো ট্রান্সফারিং কস্ট কত? 20 ট্রান্সফারিং কস্ট ছিল, ইকুইভ্যালেন্ট ইউনিট ছিল 20 ইউনিট অ্যাবনর্মাল স্পয়েলেজের। 6.91565 দিয়ে গুণ করলে আসে 138 টাকা। আর লেবার এন্ড ওভারহেড হচ্ছে 10 ইউনিট ইন্টু 3.64233 দিয়ে গুণ করলে আসে 37 টাকা। তো 138 আর 37 যোগ করলে আমরা পাই 175 টাকা। তাহলে 138 আর 37 যোগ করলে তো কস্ট অফ অ্যাবনর্মাল স্পয়েলেজ পাইলাম 175 টাকা। এটাকে আমরা ছোট হাতের এ দ্বারা চিহ্নিত করলাম, এটা একটা এ দ্বারা চিহ্নিত করলাম। আমাদের
থার্ড স্টেটমেন্ট এখনো শেষ হয় নাই, আমরা পরবর্তী স্লাইডে যাব, এটা কন্টিনিউ চলবে। অ্যাবনর্মাল স্পয়েলেজের ব্যয় পেয়ে গেলাম আমরা। তারপরে আমরা এবার আসি কমপ্লিটেড অ্যান্ড ট্রান্সফার্ড আউট, যে ইউনিটগুলো কমপ্লিট হয়েছে এবং এখান থেকে এই প্রসেস বি থেকে বেরিয়ে আসছে 9520 ইউনিটস, 9520 ইউনিটস। আমরা জানি যে ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টে যদি আমরা তাকাই তাহলে 9520 ইউনিট, সব খরচ 100%, ট্রান্সফারিং কস্ট 100%, ম্যাটেরিয়াল কস্ট 100%, লেবার অ্যান্ড ওভারহেড কস্ট 100%। এটাকে আমি আর নিচে নিচে করে লিখিনি, একবারে কলামে যোগ করে গুণ করে যোগ করে দিয়েছি। যেমন 9520 ইউনিট ইন্টু 6.91565, এটা গুণ করছি। 9520 ইন্টু 2.00105 গুণ করছি। 9520 ইন্টু 3.64233 গুণ করছি। এই তিনটার গুণফল যা আসবে, এই তিনটা ফিগার যোগ করলে আমরা পাবো, তোমরা ক্যালকুলেটরে মিলাই নিবা, তিনটা ফিগার যোগ করলে আমরা পাবো 1,19,562 টাকা। আমি এটাকে আর লম্বা করে নেই, নিচে নিচে আর দেখাই না, একবারে কলামে দেখাই দিছি, এটা দেখাইলেও চলবে, কোনো সমস্যা নাই। তাহলে এই তিনটি কলামে 9520 ইন্টু 6.91565, 9520 ইন্টু 2.00105, 9520 ইন্টু 3.64233, এই তিনটি গুণফল যা হয়, তিনটাকে যদি একত্রে যোগ করি তাহলে আমরা পেয়ে যাই 1,19,562 টাকা। এটাই কমপ্লিটেড ট্রান্সফার ইউনিটের কস্ট নয়, কারণ নর্মাল স্পয়েলেজের ব্যয়ের আনুপাতিক অংশ এটার সাথে যোগ করতে হবে। তাহলে এই জন্য আমরা লিখেছি অ্যাড প্রপোর্শনেট নর্মাল স্পয়েলেজ কস্ট। নর্মাল স্পয়েলেজ কস্ট ছিল আমরা বের করে রাখছি প্রথমেই এই স্টেটমেন্টে 524 টাকা। তো 524, আমাদের গুড ইউনিট কত? গুড ইউনিট হচ্ছে 9520 আর এন্ডিং ইনভেন্টরি 1900, এই মিলে হচ্ছে 11420। তো 524কে 11420 দিয়ে ভাগ আর এই কমপ্লিটেড ইউনিট 9520 ইউনিট দিয়ে গুণ করলে আমরা পাই নর্মাল স্পয়েলেজের আনুপাতিক অংশ 437 টাকা, 437। তাহলে এটা যোগ করলে আমরা পাই, তে 1,19,999 টোটাল কস্ট ট্রান্সফার আউট। এটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করছি, 1,19,999। তাহলে কমপ্লিটেড ট্রান্সফার আউটের ব্যয় পেয়ে গেলাম, আমরা বি দিয়ে চিহ্নিত করছি। এবার আমরা আসি ওয়ার্ক ইন প্রসেস এন্ডিং ইনভেন্টরি 1900 ইউনিটস। 1900 ইউনিটসের আমাদের এটার মধ্যে ট্রান্সফারিং কস্ট 100% লেগেছিল, সেই জন্য 1900 ইউনিট ইকুইভ্যালেন্ট ইউনিট 6.91565 দিয়ে গুণ করলে আমরা পাই 13,140 টাকা। ম্যাটেরিয়াল কস্ট এন্ডিং ইনভেন্টরি তো লাগে নাই, আমরা দেখেছি, কারণ ম্যাটেরিয়াল লাগে অ্যাট দ্য এন্ড। তাহলে লেবার এন্ড ওভারহেড কস্ট লেগেছে। তো লেবার এন্ড ওভারহেড কস্ট কত? লেবার এন্ড ওভারহেড কস্ট হচ্ছে 1330 ইকুইভ্যালেন্ট ইউনিটের সমান ইন্টু 3.64233 গুণ করলে আমরা পাই 4844। লেবার এন্ড ওভারহেড কস্ট 4844। এন্ডিং ইনভেন্টরির সাথেও নর্মাল স্পয়েলেজের ব্যয়ের একটি অংশ যোগ হবে, তাই এই জন্য আমরা লিখছি এই দুটো যোগ করলে আমরা পাই 17,984। এটার সাথে যোগ হবে অ্যাট প্রপোর্শনেট নর্মাল স্পয়েলেজ কস্ট বা 524 টাকা ডিভাইডেড বাই 11,420 ইন্টু 1900, একে আসে 87 টাকা। 87 টাকা যদি যোগ করলে তাহলে পেয়ে যায় কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি 18,071 টাকা। এটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করেছি। এবার আমরা এ বি সি তিনটা যদি যোগ করে যে টোটাল কস্ট অ্যাকাউন্টেড ফর এ প্লাস বি প্লাস সি, আমরা পেয়ে যাই 1,38,245। আমরা সেকেন্ড স্টেটমেন্টে আমরা বলেছিলাম টোটাল কস্ট টু অ্যাকাউন্ট ফর 1,38,245, আমাদের মিলে গেছে 1,38,245। তাহলে আমরা খেয়াল করলাম কিভাবে ইভ্যালুয়েশন হয়েছে। আমরা নর্মাল স্পয়েলেজ কস্টটা আগে বের করে নিয়েছি, তারপরে নর্মাল স্পয়েলেজ কস্টটাকে কিন্তু আমরা কমপ্লিটেড ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি ইউনিটের মধ্যে ভাগ করে দিয়েছি আনুপাতিক হারে। তাহলে আমাদের তিনটি স্টেটমেন্টই হইল, প্রথম স্টেটমেন্ট সামারাইজ ফিজিক্যাল ইউনিটস অ্যান্ড কম্পিউট ইকুইভ্যালেন্ট ইউনিটস, সেকেন্ড স্টেটমেন্ট সামারাইজ টোটাল কস্ট অ্যান্ড কম্পিউট কস্ট পার ইউনিট, থার্ড স্টেটমেন্ট কম্পিউট কস্ট অফ ওয়ার্কস কমপ্লিটেড অ্যান্ড ইন প্রসেস। তাহলে এই তিনটি স্টেটমেন্টের সমষ্টি হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট রিপোর্ট। এবং আমাদের কাছে চেয়েছিল ইকুইভ্যালেন্ট ইউনিটস কত, তাহলে আমরা বলে দিতে পারি
ট্রান্সপারেন্ট কস্টের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিটস এত, ম্যাটেরিয়াল কস্টের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিটস এত, লেবার এন্ড ওভারহেড কস্টের জন্য ইকুইভ্যালেন্ট ইউনিটস এত। তারপরে বলেছিল কস্ট পার ইউনিট কত, তো টোটাল কস্ট পার ইউনিট কস্ট আমরা বলে দিতে পারি, আমাদের সেকেন্ড স্টেটমেন্টে কস্ট পার ইউনিট দেওয়া আছে। তারপরে আমাদের বলেছিল ট্রান্সফার ইউনিটের ব্যয় কত, তো ট্রান্সফার ইউনিটের ব্যয় আমরা বের করে রাখছি, টোটাল কস্ট ট্রান্সফার আউট 1,19,1999। আর এন্ডিং ইনভেন্টরির কস্ট কত, ইনভেন্টরি কস্ট 18,071। আমরা অ্যান্সার ইচ্ছা করলে লিখে এখান থেকে লিখেও দিতে পারবো। তো এই ছিল আমাদের প্রসেস বি এর প্রোডাকশন কস্ট রিপোর্ট। আমরা আগের ক্লাসে প্রসেস এ এর প্রোডাকশন কস্ট রিপোর্ট করেছি, এইবার প্রসেস বি এর প্রোডাকশন কস্ট রিপোর্ট করলাম, এবং আমাদের এই প্রবলেমটিতে সকল ধরনের তথ্যাদি সম্বলিত একটি প্রবলেম ছিল, খুবই স্ট্যান্ডার্ড প্রবলেম। এখানে নর্মাল স্পয়েলেজ ছিল, অ্যাবনর্মাল স্পয়েলেজ ছিল, ম্যাটেরিয়ালসের ভিন্ন ভিন্ন ব্যবহার ছিল, প্রসেস এতে শুরু কন্টিনিউয়াসলি লাগে, প্রসেস বিতে এন্ডে ম্যাটেরিয়াল লাগে, কীভাবে ইকুইভ্যালেন্ট নির্ণয় করতে প্রভাব ফেলেছে, এগুলো সব কিছু আমরা এখানে দেখেছি। প্রোডাকশন কস্ট রিপোর্টের সর্বাধুনিক প্রবলেম ছিল এটি আমি সলভ করে দিলাম দুটো ক্লাসে। আমাদের প্রসেস কস্টিং নিয়ে আমরা আর ভবিষ্যতে কথা বলবো না, তোমাদের প্রসেস কস্টিং এর চ্যাপ্টার এখানে আমরা সমাপ্ত করতে চাই। আমি আগামী ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।